আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি, প্রশংসা করছি যে আমরা খুবই সময় উপযোগী একটা বিষয়ে বিজ্ঞান এবং কোরআনের দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি। আমাদের প্রস্তুতির জন্য আমরা যথেষ্ট সময় নিইনি, পাইনি। খুব দ্রুত এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ভেরি কাইন্ডলি আমাদেরকে কনসেন্ট দিয়েছেন এবং তার অনেক অনেক বড় ধরনের ব্যস্ততার মধ্যেও এই বিষয়ে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আশা করছি অধ্যাপক নজরুল তিনি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে ভূমিকম্প সম্পর্কে আমাদের একটা সাধারণ মানের ধারণা দিবেন। যেহেতু ভূমিকম্প অনেক আগে থেকেই শুরু হয়েছে, এই গত 3-4 দিন আগে যেটা হয়েছে সেটাই শেষ না, সামনেও ভূমিকম্প হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা একদিনের আলাপ আলোচনা শেষ করতে পারবো না। সেজন্য আমরা আশা করছি কেউই ধারণা করব না যে আজকের এই লেকচারে আমরা ভূমিকম্প সম্পর্কে সব জেনে ফেলবো। প্রফেসর নজরুল ইসলাম এই বিষয়ে পারদর্শী ব্যক্তি, কিন্তু ওনাকে আমি ধারণা দিয়েছিলাম উনি অডিয়েন্সের কাছে একটা সাধারণ সাদামাটা ধারণা দিবেন সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে। উনি যদি কোরআন হাদিস থেকে কিছু বলতে চান, নো প্রবলেম। যদি ওনার কথার মধ্যে কোরআন হাদিসের কোনো বিষয় না আসে, কারণ আমি ওনাকে বলেছিলাম আপনি সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করবেন, যদি সেটা গ্যাপ থাকে তাহলে আমি সেটা ইনশাল্লাহ শেষের দিকে পূরণ করে দিব। ফলে প্রফেসর নজরুল ইসলাম এবং আমার দুইজনের উপস্থাপনার মাধ্যমে আজকে আমরা খুবই প্রাথমিক একটা ধারণা লাভ করব, যেটা হয়তোবা আমাদেরকে ভবিষ্যতে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আগ্রহী করবে এবং এটার প্রয়োজনও আমরা উপলব্ধি করব। আমরা নিশ্চয়ই আর একটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার পরে আবার একটা লেকচার শোনার আকাঙ্ক্ষা করব না, তার অনেক আগেই আমরা এ বিষয়ে যথেষ্ট জাননেওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত হব। সেটারই বীজ বপন করা হবে আজকে ইনশাআল্লাহ। তো আমি আর সময় না নিয়ে প্রফেসর নজরুল ইসলামকে অনুরোধ করব তার উপস্থাপনা প্রদান করার জন্য ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ। আমি কোরআন শিক্ষা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ বাকি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটি ফোরামে কিছু বলার তৌফিক দেওয়ার জন্য। আমি আসলে খুবই ক্ষুদ্র মানুষ, ছোট ছোট গবেষণা করি। সেখান থেকে স্যার যখন আমাকে বললেন, আমি তখন আসলে কয়েকদিন যাবৎ একটা গবেষণার কাজে খুব ব্যস্ত আছি। তা আমার মনে হলো যে এটা বিভিন্ন সাইন্টিফিক ফোরামে বলে বাংলাদেশে, কিন্তু খুব বেশি আগ্রহ দেখায় না, কিন্তু এটা আল্লাহ পাক হয়তো আমাকে এখানে কবুল করেছেন। এবং এই দুই তিনটি কথা যদি আমি বলি এবং এটা যদি বাংলাদেশের আপনাদের মাধ্যমে যারা আছেন এখানে, ইসলামিক স্কলার এবং বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ স্যাররা আছেন এবং যারা পার্টিসিপেন্ট আছেন, আপনাদের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ আসে এবং আল্লাহ যদি এই কথা বলার কারণে আমাকে মাফ করে দেন, এ কারণে আমি শত ব্যস্ততার মধ্যেও আম, কি বলবো, মানে আমি গত 2 দিন যাবতই সারা রাতে কাজ করতে হচ্ছে এটা প্রজেক্টের প্রকিউরমেন্ট তৈরি করতে। তারপরেও আমি আম, স্যারের প্রস্তাব আমি রক্ষা করার চেষ্টা করেছি এবং এজন্য আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করে আমি শুরু করছি আর কি। তো আমি আসলে ভূমিকম্প নিয়ে অল্প কাজ করেছি, সেখান থেকে আমি আসলে ওশেন নিয়ে কাজ করি। বেসিক্যালি ওশেনের স্ট্রাকচার এবং ওশেন কিভাবে বিহেভ করে এটা নিয়ে কাজ করি। কিন্তু গত কিছুদিন যাবতই এই বাংলাদেশের ভূমিকম্প নিয়ে কথা হচ্ছে। আমি লং টাইম জাপানে ছিলাম, সেখানে আপনার ভূমিকম্পের দেশ। সেখানে টোকিও ইউনিভার্সিটিতে যখন আমি পড়াশোনা করি, সেখান থেকে আপনার আমার এই ভূমিকম্প বিষয়ে অভিজ্ঞতাটাই আপনাদের বাস্তব দিকটাই শেয়ার করব। যারা জাপানে থেকেছেন অথবা জাপানে গিয়ে ভূমিকম্প সম্মুখীন হয়েছেন তারা জানেন। কিন্তু আমার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য যেটাই হোক, আমি জাপানের এবং পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পটার সময় আমার পরিবার সহ টোকিওতে ছিলাম। ইভেন সেই ভূমিকম্পর মাত্রা ছিল 9.5 রিক্টার স্কেল, 2011 11 মার্চ।
11 মার্চ ইস্ট জাপানে তোহোকো সেন্দাই রিজনে এটার উৎস ছিল। এবং সেখানে ফর্চুনেটলি ওই রিজনটাই আমার ওশেন নিয়ে কাজ ছিল। সেখানে আম, ওই সময়টা আমি বুঝতে পেরেছি যে ভূমিকম্প আসলে কি। ভূমিকম্প, তারপর থেকে আমার কিউরিসিটি ছিল যে কিছু গবেষণার কাজ করব। তো স্যার যথার্থই বলেছেন যে আমি আসলে কোরআন সুন্নাহর আলোকে তেমন হয়তো আমি কিছু বলতে পারবো না। এই জন্য স্যারকে আমি আশা করেছিলাম, স্যারকে বলেছি যে স্যার আমি হয়তো বিজ্ঞানের এবং সাধারণ অর্থে ভূমিকম্প কিভাবে আমরা এর জন্য প্রস্তুতি নিতে পারি এই বিষয়ে কথা বলবো। স্যার হয়তো আমার কথা হয়তো দীর্ঘায়িত করব না, এরপরই হয়তো স্যার কোরআন ও সুন্নাহর আলোকে যে ভূমিকম্পের বিষয়গুলো বিস্তারিত বলবেন। তা আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশ আম, একটা টিপিক্যাল জোনে আছে ভূমিকম্পের যে আম, মানে স্ট্রাকচার অথবা প্রসেস। সত্যি কথা বলতে কি, বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিজাস্টার নিয়ে কথা হয়। আমাদের ডিজাস্টারগুলো আমরা যেমন যদি ভাগ করি যে মেট্রোলজিক্যাল ডিজাস্টার, জিওমরফিক ডিজাস্টার, ইভেন বায়োলজিক্যাল ডিজাস্টার। তা আমাদের গরিব দেশ, অনুন্নত দেশ, আমরা সাধারণত মেট্রোলজিক্যাল ডিজাস্টার গুলো নিয়ে কথা বলি এবং সেগুলো নিয়ে চিন্তা করি। যেমন ক্লাইমেট চেঞ্জের আলোকে আমরা যদি বলি যে আমাদের মেট্রোলজিক্যাল ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি ডিজাস্টার, সাইক্লোন, ল্যান্ডস্লাইড, ড্রাউট, এইগুলো নিয়ে আমরা কথা বলি এবং ভূমিকম্প নিয়ে আমরা কথা বলি। বাট এটা জিওমরফিক ডিজাস্টার গুলো, এই ডিজাস্টার গুলো আমরা খুব বেশি উদ্বিগ্ন না, কারণ হচ্ছে যে আমাদের ভলকানো নাই, ভলকানিক এরপশন হয় না। ইভেন আমরা ভূমিকম্প নিয়ে চিন্তিত, বাট ভূমিকম্পর জন্য যে প্রস্তুতিটা নেওয়া দরকার সেটা আমরা আসলে নিচ্ছি না। সেই জন্যই আমি আসলে এই আগ্রহ থেকে বলছি। আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের অবস্থানটা বিভিন্ন ধরনের প্লেটের উপর, প্লেটের পাশাপাশি এবং প্লেট নিয়েই প্রতিষ্ঠিত, অথবা এর টেকটনিক অফ বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়ার দেখবেন যে অনেকগুলো প্লেট এর সাথে লিঙ্ক আছে। তে ভূমিকম্পের যে সবচেয়ে জিওমরফিক প্রসেসের যদি আমরা বলি, এটা আমরা একটু পরে আসি। আমরা যদি বলি যে প্লেট টেকটনিক প্রসেস, প্লেট টেকটনিক মুভমেন্ট, সৃষ্টিকর্তা এমন ভাবে পৃথিবীকে রেখেছেন যে অনেকগুলো প্লেট দিয়ে এই ভূপৃষ্ঠ তৈরি হয়েছে। এবং এই ভূপৃষ্ঠগুলোর প্লেটগুলো যদি কোভারজেন্স অথবা ডাইভারজেন্স বা কোনো কারণে যদি মুভমেন্ট করে, সেই মুভমেন্টগুলো বিভিন্ন ধরনের আম, একটা সিচুয়েশন ক্রিয়েট করে, তার মধ্যে কলিশন বা প্লেট সংঘর্ষ হতে পারে। এখন আমরা বলতে পারি যে হাউ ক্যান উই মেজার দিস কলিশন, আমরা এই যে সংঘর্ষটা হবে, হাউ ক্যান উই প্রেডিক্ট, হাউ ক্যান উই ফরকাস্টিং। ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। এটা আমরা যখন কাজ করতেছিলাম 2011 ভূমিকম্পের পরে, আমাদের টোকিও ইউনিভার্সিটির ল্যাবটা এত বিশ্বমানের ল্যাব যে এখানে আমাদের চিন্তা ছিল যে আমরা ভূমিকম্প আসার আম, আধা ঘন্টা আগে যেন আমরা ফরকাস্টিং দিতে পারি যে এই রিক্টার স্কেলের একটা ভূমিকম্প আসবে। কিন্তু ভূমিকম্প এতই আনপ্রেডিক্টেবল বা আনসার্টিনিটি এর মধ্যে যে এটা আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন। যতগুলো বায়োলজিক্যাল ডিজাস্টার, যেমন আমরা কোভিড ফেস করলাম বায়োলজিক্যাল ডিজাস্টার, কোভিড-19, আমরা কিন্তু বুঝতে পারি নাই যে এই ভাইরাস কিভাবে আমাদেরকে আঘাত করবে। সিমিলারলি জিওমরফিক ডিজাস্টারের মধ্যে যে আহ, আপনার আর্থকোয়েক বা ভূমিকম্প, এটা আনপ্রেডিক্টেবল। অনেকেই আমরা কথা বলি, জিওলজিস্টরা বাংলাদেশে দেখেন 21শে নভেম্বর যে আর্থকুইকটা হলো, এরপরে টেলিভিশনে বিভিন্ন জন, বিভিন্ন প্রফেসর, বিজ্ঞ এবং বিশেষ করে আমাদের দেশের ভূতত্ত্ববিদ, সিভিল ইঞ্জিনিয়ার একটা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের আমাদেরকে সাজেশন দিয়েছেন। কিন্তু আমি একটু এই বিষয়গুলোর সাথে যেটি বলতে চাই যে আমাদের দেশে কিন্তু আমরা সায়েন্স পলিসি নেক্সাস করে কথা বলি না কেউই। আমরা একাডেমিশিয়ান, আমরা আমাদের একাডেমিক দিক থেকে কথা বলি, অথবা কেউ পলিসি নিয়ে স্টাডি করেন, তারা পলিসি নিয়ে কথা বলেন। বাট সায়েন্স, সায়েন্স ইজ এ টোটালি ডিফারেন্ট। এই সায়েন্সের সাথে কিন্তু আপনার
অনেক কিছু জড়িত আছে, যে যেমন আমরা বলেই ফেললাম যে এতদিনের মধ্যে 8 মাত্রার একটা ভূমিকম্প হবে। ইভেন যারা বলেছেন তারা অত্যন্ত বিজ্ঞ, এবং আমি তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য বেসিস অফ দেয়ার অপিনিয়ন? তাদের এই যে বললেন যে 10 দিনের মধ্যে তাদের 8 মাত্রা একটা ভূমিকম্প আসবে, এটা তাদের অপিনিয়ন তাদের দিলেন, বেসিস কি, সায়েন্স কি? এই বিষয়টা আমাদের আসলে আরো গভীরভাবে চিন্তা করতে হবে। কারণ আমরা আমরা যে মেসেজটা সোসাইটিতে থ্রো করছি, সেই মেসেজটা বাংলাদেশের মানুষের জন্য কতটুকু ভার্নারেবল হবে অথবা কতটুকু পজিটিভ হবে, সেই জিনিসগুলো আমরা আমাদের দেশে আসলে গবেষণার ক্ষেত্রে সায়েন্সকে সেভাবে লালন করি না। আমরা পলিসি লেভেলে কিছু কথা বলি, এবং পলিসিগুলো ম্যাক্সিমাম সময় আমরা কিছু কিছু দিক চিন্তা করে কথা বলি। কিন্তু এই সায়েন্সের যেটা বললাম যে প্লেটের সংঘর্ষ, এই যে অনেকগুলো প্লেটের সমন্বয়ে যে পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এবং এখানে আল্লাহ পাক নিজেই বলেছেন যে এই পৃথিবীর প্রতিটা প্লেটকে, প্রতিটা আর্থ সারফেস, মেন্টাল কোর, এর যে ডিপেস্ট কেন্দ্র পর্যন্ত, এগুলোকে স্থির রাখার জন্য আল্লাহ পাক সাগর তৈরি করেছেন, মহাসাগর তৈরি করেছেন, বদ্বীপ তৈরি করেছেন, পাহাড় পর্বত, মালভূমি তৈরি করেছেন। এই যে এই ব্যালেন্স, সাম সুপার এনার্জি ক্যান ক্রিয়েট দিস ব্যালেন্স। দিস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো তৈরি করেছেন। তো এগুলোর আমরা যদি গভীরভাবে এগুলো চিন্তা না করি, আমি ওশেনের সিমুলেশন করতাম। ওশেন সিমুলেশন করার সময় দেখেছি 3000 মিটার নিচে বিওডি এবং সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড স্পেসিসগুলো কিভাবে পাচ্ছে। এটা আনবিলিভেবল। এই সিমুলেশন একটা ওয়েভের মাধ্যমে, এবং ওশেনে যে ওয়েভ আছে সেই ওয়েভের মাধ্যমে এই 3000 ফিট নিচের স্পেসিসগুলো তারা কেমিক্যাল অক্সিজেন বা বায়োলজিক্যাল অক্সিজেন যাই বলি, ডিজলভ অক্সিজেন, সেগুলো তারা পাচ্ছে প্রতিনিয়ত। তো এই যে প্লেট সরে যাওয়া বা প্লেটের কলিশন বা প্লেট দূরে সরে যাওয়া, ডাইভারজেন্স বা কোভারজেন্স, যেটাই বলি না কেন, এটা আসলে ন্যাচারাল ক্যাওয়াটিক একটা বিষয়। যদি আমি এখানে আপনাদের সাথে শেয়ার করি, ন্যাচারাল ক্যাওয়াটিক ইটসেলফ, ন্যাসার ক্রিয়েট করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড। বাট আমি যখন বেশি ডিপে যেতে পারি নাই, ওশেন নিয়ে যখন বেশি ডিপে না গিয়েও যেটুকু চেষ্টা করেছে আমার পিএইচডি পোস্টডকে, এবং ভিজিটিং 10 বছরের মতো আমি টোকিও ইউনিভার্সিটিতে কাজ করেছি, সেখানে দেখেছি যে এই যে আপনার এই ন্যাচারাল ক্যাওয়াটিক তৈরি করে রেখেছেন সৃষ্টিকর্তা, যে ইটসেলফ পৃথিবী তার লিমিটস টু গ্রোথ, 1987 একজন একটা বই লিখেছেন, লিমিটস টু গ্রোথ হাউ মাস ক্যারিং ক্যাপাসিটি অফ দিস ইউনিভার্স। এই পৃথিবী কতটুকু ক্যারিং ক্যাপাসিটি আছে এবং এর কতটুকু বৃদ্ধি পাবে, এর পরিধি সৃষ্টিকর্তা আহ, বলে দিয়েছেন অলরেডি, যে কিভাবে এর গ্রোথ হবে, কিভাবে এর পরিধি, এবং কতটুকু পৃথিবী এই মানুষ এই পৃথিবী বহন করতে পারবে, অথবা কতটুকু ডিস্টারবেন্স বহন করতে পারবে। এগুলো সবই ক্লিয়ার করে দেওয়া আছে সায়েন্সের মাধ্যমে অথবা তার কিতাবের মাধ্যমে, অনেক ক্ষেত্রে উনি বলেছেন। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের ভূমিকম্পের ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি, যে ভূমিকম্প সৃষ্টিকর্তার থেকে যদি আমরা ন্যাচারাল ক্যাওয়াটিক হিসেবে বিবেচনা করি, যে আমাদের আমাদের সৃষ্ট, আমরা বলছি যে মানব সৃষ্ট ভূমিকম্প, আর ন্যাসার সৃষ্ট ভূমিকম্প, আবার বলছি যে জিওমরফিক প্রসেসে ভূমিকম্প। এই যে তিনটি বিষয়, যে আমরা কতটুকু এই ভূমিকম্পের জন্য দায়ী, ন্যাচারাল ক্যাওয়াটিক কতটুকু এই ভূমিকম্পের জন্য দায়ী। এখন প্লেট যদি একটা প্লেটের উপর দিয়ে উঠে যায় আর একটা প্লেটের নিচে চলে যায়, এটার জন্য আমরা কতটুকু দায়ী? দিস ইজ আওয়ার কনসার্ন। বাট বাকিটা কিন্তু উপরওয়ালা জানেন, যে কি করবেন, কখন কাঁপুনি দেবেন না দেবেন না, কিভাবে আমাদেরকে ভীতির সঞ্চার করাবেন কি করাবেন না, তার শক্তি পরীক্ষা দেবেন কি দেবেন না, এবং তার শক্তির কথা মনে করে দিবেন কি দিবেন না। এই বিষয়গুলোর সাথে কিন্তু
জড়িত। আমি যখন এটা সিমুলেশন, আমি বারবারই বলছি যে যারা কথা বলছেন তারা 100 ইয়ার্স এর ডেটাকে আপনার নিউমেরিক্যাল সিমুলেশনের মাধ্যমে যদি কেউ অ্যানালাইসিস করে এই কথাটা বলেন যে আগামী 2 মাসের মধ্যে 8 স্কেলের একটা ভূমিকম্প হবে অথবা 7.5 স্কেলের একটা ভূমিকম্প হবে, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এখানে সায়েন্স আছে। ইভেন সায়েন্সের আনসার্টিনিটি আছে, এরর আছে, এখানে আপনার উইকনেস আছে, স্ট্রেংথ আছে, এবং থ্রেটসও আছে। সবকিছু মিলেই কিন্তু আমরা এই ভূমিকম্পের বিষয়টিকে চিন্তা করছি। বাংলাদেশের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে বাংলাদেশ টোটালি যে হাই রিস্ক জোনে আমরা যেটা বলি, জাপানের এবং ফিলিপাইন্স এবং ব্রাজিল এই সমস্ত দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেকটা সেফেস্ট জোনে আছে। এখন হয়তো কন্ট্রাডিক্টরি লেগে যেতে পারে অনেকের সাথে আমার কথা, আমি খুব কথা কম বলি কারণ আমি মিডিয়াতে কথা বলতে চাই না। অনেকেই কথা বলেন ওশেন নিয়ে, কত কিছু নিয়ে কথা বলেন, আমি শুধু লিখি 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 এবং সোসাইটিতে কথা বলার চেয়ে সায়েন্স ডেভেলপ করে লিখে যেতে চাই আর কি। যার কারণে হয়তো আমার কথার সাথে কনফ্লিক্ট লাগতে পারে। তা আমি এইটুকু শুধু বলবো যে জাপানের যে অ্যানালাইসিস আমরা আম, করেছি, অ্যানালাইসিস করে যে আর্থকুয়েকের বিষয়গুলো দেখছি, সেখানে যে কিন্তু বাংলাদেশ অনেকটা সেফেস্ট জোন আর্থকুয়েকের ক্ষেত্রে। ইভেন সুনামি দেখেন, জাপানে একটা আর্থকুয়েক হলে সুনামি হয়। আমি যখন ওই 2011 সালের 11ই মার্চে সুনামি হয়, সেই সুনামিতে ফুকুশিমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি আমার ওয়াইফ বাচ্চা সহ সেখানে, বাংলাদেশিরা ম্যাক্সিমামে আমরা একটা 10-15 দিনের একদমই একবারে কোয়ারেন্টাইন অবস্থায়, মানে বদ্ধ ঘরে থাকতে হইতো, কারণ রেডিয়েশন বাইরে, পানিতে রেডিয়েশন কি বিভৎস, প্রতিটা দেশের বিমান এসে তাদেরকে নিয়ে যাচ্ছে, আর আমাদের অ্যাম্বাসি লোকজন কোথায় গেছে উই ডোন্ট নো। আমরা জাপানিজ প্রফেসরকে বিলিভ করতাম, ওনাকে বললাম যে এরকম আমাদের তো ভূমিকম্পর পরে সুনামি, সুনামির পরে ইলেকট্রিসিটি নাই, যে জাপানে 1 ন্যানোসেকেন্ডের জন্য কখনো ইলেকট্রিসিটি যায় না, তখন দিনের পর দিন ইলেকট্রিসিটি নাই, ইভেন পানিতে রেডিয়েশন। বাচ্চা তখন 5 বছরের নিচে আমার মেয়ে, তাকে পানি কোথায় আনবো, মানে পানি পাচ্ছি না, তাদের রেডিয়েশনের মাত্রা যেটা সেটা খাওয়া যাবে না। এরকম সিচুয়েশনেও কিন্তু জাপান ট্যাকেল করেছে, এবং তাদের সেন্দাইকে, আপনারা যদি জাপানে কখনো যান দেখবেন তোহোকুরিজন সেন্দাইকে পুরো জাপানের চেয়ে আরো স্ট্যান্ডার্ড করে গড়ে তুলেছে তারা। কিন্তু তাদের একটা জিনিস ছিল যে এই ভূমিকম্পে কিন্তু তাদের কোনো ক্ষতি হয় নাই। সেটা আমি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে কিছু দেখাবো যে ভূমিকম্প কিভাবে হয় এবং কি এর ইম্প্যাক্ট, সেটা বলবো আমি। তা আমার যেটা বলার সেটা হচ্ছে যে ভূমিকম্প প্রবণ আমরা কান্ট্রি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, আমাদের দেশ ভূমিকম্প প্রবণের মধ্যে পড়েছে। কিন্তু ওরকম যে একদম জাপানের মতো 9.5 রিক্টার স্কেলের আর্থকুয়েক হবে, এটা আমি যতটুকু ক্ষুদ্র গবেষণা করছি সেটার সাথে আমি দ্বিমত পোষণ করি যারা বলেন যে 8 রিক্টার স্কেলে বা 8.5 রিক্টার স্কেলের। কারণ যে আমাদের যে প্লেটগুলো যেমন রিক্টার স্কেলটা এই জন্যই বললাম যে এর মানে প্রতি একমাত্রা বৃদ্ধিতে আমরা যেমন বলি যে দেখেন, আম, আমাদের 5.7 রিক্টার স্কেলে হয়েছে, কেউ বলছে 5.3, কেউ 5.5, ইভেন 5.7। আমরা চেষ্টা করছি, একটা প্রজেক্ট পেয়েছি, হিট প্রজেক্ট, আমি এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এসপিএম, পুরো বিশ্ববিদ্যালয়ের এসপিএম আমি, মাননীয় উপাচার্য মহোদয় আমাকে এই সুযোগটা দিয়েছেন, এবং আমরা ওখানে সঙ্গে সঙ্গেই যে যেদিন ভূমিকম্প হয় ওই দিনই আমার সৌভাগ্যক্রমে মিটিং ছিল, আমরা এখানে একটা ভূমিকম্পের জন্য আমরা একটা পোর্শন রেখেছি বাজেট, যেটা আমরা চেষ্টা করব যে ভূমিকম্প বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাটলিস্ট 1 মিনিট আগে, 2 মিনিট আগে আমরা ফরকাস্টিং করতে পারি কিনা যে ভূমিকম্প আসছে, এই মাত্রার হতে পারে, আপনারা প্রস্তুতি নিন। এটা আসলে যত দ্রুত, ধরেন কেউ যদি বলেন আমি 30 মিনিট আগে বলবো, তাহলে তাকে মিনিমাম 15 বছর এটা নিয়ে স্টাডি করতে হবে, সিমুলেশন করতে হবে। তো যেটা আমরা বলছি যে রিক্টার স্কেল একটি লগারিদম, আপনারা অনেকেই জানেন যে প্রতি এক মাত্রা, মানে 2 থেকে 3 রিক্টার স্কেল, 4 রিক্টার স্কেল, 5 রিক্টার স্কেল, 6, যেমন আমাদেরটা 5.6, তাহলে 5.6 অথবা 5.7, এটি যদি 6 হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা 10 গুণ বাড়ে, বা মুক্তি শক্তি প্রায়
31.6 গুণ বেশি হবে আর কি। তা আমরা যদি রিক্টার স্কেলের মাত্রাটা জানি, যে বিজ্ঞানী রিক্টার যে একটা দেখেন, এটাও আমরা ডেভেলপ করতে পারি নাই, যে রিক্টার স্কেলকে মডিফাই করে যে এটা কেমন হবে কি হবে। আমরা সায়েন্সের কথা বলি অথবা অনেক কিছু বলি, যে রিক্টার যে স্কেলটা দিয়ে গেছেন এটাকে নিয়ে কিন্তু ফার্দার আমরা রিসার্চ করি না, যেটা জিওলজিস্টদের করা উচিত, সিভিল ইঞ্জিনিয়ারদের করা উচিত, ইভেন প্ল্যানার অথবা আমরা যারা জিওগ্রাফার জিওমরফোলজি নিয়ে কাজ করি তাদের কিন্তু এটা করা উচিত ছিল বিশ্বব্যাপী আর কি। তো সায়েন্স খুব অগ্রসরমান, ন্যানো টেকনোলজি অনেক কিছু হচ্ছে, বাট এই আর্থকুইক বলেন অথবা জিওমরফিক ডিজাস্টার গুলো কিন্তু আসলে আনপ্রেডিক্টেবলের মধ্যেই রয়ে যাচ্ছে। যেমন আমরা এখানে যদি বলি যে 5.5 থেকে 5.9 মাঝারি ক্ষতি। আমাদের কিন্তু দেশে দেখেন যে 10 জন 20 জন প্রাণ হারিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু একটি প্রাণী তো আমাদের জন্য মূল্যবান। আমাদের জন্য কিন্তু এটা মনে করেন যে আমাদের যারা পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের একজন চিকিৎসক হারিয়েছি, বাবা ছেলেকে হারিয়েছি, মা ছেলেকে হারিয়েছি, তারপরেও কিন্তু আমরা বলছি যে এটা মাঝারি ক্ষতি। এনি কাইন্ড অফ লাইফ লস্ট ইজ নট মাঝারি, আমি মনে করি যে শক্তিশালী। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশে যদি 6.69 রিক্টার স্কেলের একটা শক্তিশালী ভূমিকম্প হয়, তাহলে হোয়াট উইল হ্যাপেন ইন দিস সিটি, স্পেশালি ঢাকা সিটি। ঢাকা সিটি ইজ এ ওয়ার্স্ট সিচুয়েশন। তাহলে আমরা পিছিয়ে আছি কোথায়? আমরা যেহেতু ভূমিকম্প প্রবণ দেশ, আমরা পিছিয়ে আছি হচ্ছে প্রস্তুতি নেই আমাদের। আমাদের প্রস্তুতি নাই। আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো যে কিভাবে তৈরি করতে হবে, কখন কিভাবে এর গাইডলাইন কোড, বিল্ডিং কোড অথবা রোডস অ্যান্ড হাইওয়ে অথবা বিল্ডিং এর পাশ দিয়ে একটা ফাঁকা জায়গা। জাপানে দেখবেন যে টোকিওর মতো এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, পপুলেটেড সিটি, মেগা সিটি বিশ্বে খুব বিরল। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক দেশে গিয়েছি, প্রায় ডেভেলপ সব কান্ট্রিতেই ভ্রমণ করার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছে জাপান থেকে যাওয়ার জন্য। তো টোকিও হচ্ছে এত ডেন্সলি পপুলেটেড, আপনারা দেখবেন, হয়তো গিয়ে থাকলে দেখবেন সেখানের বিল্ডিং গুলোর পরে পাশেও কিন্তু আপনার মিনিমাম 500-600 ফিট রাস্তা ফাঁকা রাখছে তারা। ইভেন ওই বিল্ডিং থেকে নেমে আমরা কিন্তু ওখানে দাঁড়াতে পারবো, রাস্তায় দাঁড়াতে পারবো। এই যে 21 তারিখে যে ভূমিকম্প হলো, আমি যে বিল্ডিংটায় থাকি এর পাশে যদি যে কেউ দাঁড়ায়, নির্ঘাত যদি ভূমিকম্প হয়, এই বিল্ডিং ভাঙবে না, বাট পাশের বিল্ডিং গুলো ভেঙে ওই রাস্তার উপর পড়বে, এবং বাইরে যাওয়া মানেই ঢাকা সিটিতে একটা বিপজ্জনক। যদি কেউ ভালো বিল্ডিং একটু হয়তো 7 অথবা 6 রিক্টার স্কেলে বলছে যে এই মাত্রার ভূমিকম্প সহনীয় করে বানালাম, তাহলে কিন্তু সেই বিল্ডিং গুলো তেমন বেশি ক্ষতিগ্রস্ত হবে না। যেটা জাপানে আমি 9.5 রিক্টার স্কেলে, আমি যে বাড়িটায় ছিলাম, আমার প্রফেসর সবসময় উদ্বিগ্ন থাকতো ওই বাড়িটা, যে ওই বাড়িটার ভাড়া ছিল 1,80,000, কিন্তু তারপরও আপনার দুর্বল বাড়ি আর কি। ওই বাড়িতে শুধু কাঁপলো নারিকেল গাছ ধরেন, অথবা নারিকেল গাছটা এদিক ওদিক যে যায় সেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরেই। তো আমার প্রশ্ন হচ্ছে যে যদি 6 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়, তাহলে কিন্তু আমাদের জন্য মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হবে। এই জন্যই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা যদি হাত গোটায় বসে থাকি যে আমরা লো প্রবণ কান্ট্রির মধ্যে আছি, তাহলে কিন্তু আমরা বিপজ্জনক অবস্থায় চলে যাবে। এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। যেমন আমাদের জিওমরফিক প্রসেসের, আমি খুব বেশি সায়েন্সের ভিতরে যেতে চাচ্ছি না, আমি একটু কারণগুলো বলতে চাচ্ছি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে আমাদের ভলকানো নাই। এবং এটা জাপানের, যেমন দেখেন মাউন্ট ফুজি, জাপানের আর রাজধানী একসময় কিয়োটোতে ছিল। তারা কিন্তু ওই কিয়োটোর পাশে কোবেতে তারা প্রেডিকশন করছিলেন সায়েন্টিস্টরা। দেখেন সায়েন্স কোথায় তাদের। এই জন্য আমি বলি যে জাপান এখন বিলংস করে সোসাইটি 5.0। This is the post-industrialization situation. We are now talking about the post-industrial 4.0। আমরা যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নিয়ে আমরা কথা বলি, এই দুটো সোসাইটি 5.0 এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাঝখানে কিন্তু একটা বিশাল জায়গা। এই জায়গাটুকু আমাদেরকে ফিল আপ করার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা যারা চুপচাপ কাজ করি, আমরা যারা কথা বলি কাজ করি, আমরা যারা যেভাবেই কাজ করি না কেন, আমাদেরকে কাজ করতে হবে। তাহলে কাজ করতে হবে কাদের? বেশি কাজ করতে হবে যারা হায়ার এডুকেটেড আছে, তাদের শিক্ষক আছেন, রিসার্চার আছেন, সায়েন্টিস্ট আছেন, তাদের কিন্তু কাজ করতে হবে। তাহলে আমাদের যদি
আল্লাহ পাকই আমাদের দেশকে সেভ করে দিয়েছেন, আমাদের কোনো ভলকানো নাই। এই কিয়োটো থেকে তারা যখনই টোকিওতে তারা এই প্রেডিকশনের বেসিসে যে কিয়োটো জোন, কোবে, এই ওসাকা এই জোনটাতে বড় ধরনের একটা ভূমিকম্প হবে, তারা কিন্তু এই প্রেডিকশন, এই ফরকাস্টিং দেখেই কিন্তু তারা কিয়োটো থেকে রাজধানী ক্যাপিটাল সিটি টোকিওতে ট্রান্সফার করেন। আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই, যেহেতু আমার বাংলাদেশের চেয়ে জাপানের সাথে আমার জানাশোনাটা বেশি, বাংলাদেশকে খুব বেশি জানার চেষ্টা করি না, আমি নিজের স্টাডি এবং গবেষণা নিয়ে ব্যস্ত থাকি। তো সেখানে কিন্তু তারা উইদিন 15 ইয়ার্স টু সামথিং, হয়তো এদিক ওদিক হতে পারে, এর মধ্যেই টোকিওতে ক্যাপিটাল সিটি তারা মুভ করে নিয়ে যাবে নারা নামক একটা সিটিতে। কারণ তারা প্রেডিকশন করছেন যে তাদের আমার টোকিও ইউনিভার্সিটির ল্যাবরেটরি, ইনক্লুডিং তোহোকো ইউনিভার্সিটির ল্যাবরেটরি এবং আদার যারা জিওলজিক্যাল সার্ভে, আপনারা জানেন জাপানের নাসার মতো একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে, জাক্সা। জাক্সা, নাসা, নোয়া যেমন আমেরিকাতে আছে, তারা জাক্সা নিজেরা এরকম স্টেশন স্থাপন করছেন। সেখানে অ্যানালাইসিসের মাধ্যমে তারা দেখছে এই মাউন্ট ফুজি ঘুমিয়ে আছে। মাউন্ট ফুজি এনি টাইম তারা আউটবাস্ট করতে পারে আর কি। আউটবাস্ট করবে এমন ভাবে তাদের প্রেডিকশন সিমুলেশন আমি নিজে বসে বসে এটার প্লে করতাম, কারণ প্লে করলেই টাকা পাওয়া যেত। তাদের লোকজন এত টাইম নেই, তো সেটা কাজ করতে যেতাম যে কতটুকু আউটবাস্ট হলে টোকিও কতটুকু অ্যাফেক্টেড হবে, কত কিলোমিটার অ্যাফেক্টেড হবে, এটার সিমুলেশন গুলো আমরা করে দিতাম, মানে ওভার টাইমের টাইম করে দিতাম আর কি। তো সেখানে দেখতাম যে তারা কিন্তু এই দেখেই কিন্তু তারা সিদ্ধান্তটা নিছে যে তারা এই ক্যাপিটাল সিটিকে তারা সরিয়ে টোকিও থেকে নারার দিকে নেওয়ার চিন্তা ভাবনা, অলরেডি প্ল্যান ইজ রানিং। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে আমরা, আল্লাহ পাক আমাদেরকে রহম করেছেন। এখন বিষয় হচ্ছে মানুষের তৈরি কারণ, হিউম্যান ইন্ডিউসড আর্থকুয়েক, আমরা কতটুকু দায়ী? এই যে বললাম যে ন্যাচারাল ক্যাওয়াটিক যে বিষয়গুলো আর্থকুয়েকের জন্য, উই ক্যানট কন্ট্রোল দেম। আমরা সত্যিকার অর্থেই কন্ট্রোল করতে পারবো না, ন্যাচারকে কখনই প্রোটেক্ট করতে পারবো না। এইটা যারা বলে তারা, আমি মনে করি যে কোরআনকে অথবা যে কোনো ধর্মই লালন করুক, আমি প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি, প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসি, কিন্তু যারা ধর্মকে লালন করে না তাদের মধ্যে মনন, মানুষের একটা মূল্যবোধ আছে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি দেখেন জাপানিজরা কিন্তু ধর্মকে খুব বেশি প্রাধান্য দেন না, কিন্তু তাদের মধ্যে বাই বন্ড কিভাবে তৈরি হয়েছে যে তারা মানুষকে ভালোবাসে, মানুষের প্রতি সহানুভূতিশীল, মানুষের প্রতি আবেগপ্রবণ, সবকিছু। ইভেন আমি যেটা লং টাইম তাদের সাথে মিশতাম, থাকছি, যার কারণে আমি বলতে পারি যে তারা কিন্তু এই মূল্যবোধই তাদের ভিন্ন রকম। তা আমাদের যদি এইভাবে আমরা ধর্মীয় মূল্যবোধকে যদি লালন করি, আমাদের ধর্মগ্রন্থের নির্দেশনাকে যদি লালন করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে নেচার কতটুকু কন্ট্রোল করেন, আমরা কতটুকু ডিস্টারবেন্স করি, এবং আমরা এই ডিস্টারবেন্স থেকে কিভাবে আমাদেরকে সরিয়ে রাখতে পারি। কারণ এভরি রিয়াকশন হ্যাজ এ ইকুয়ালি রিয়াকশন। তাহলে আমরা যদি নেসারকে ডিস্টার্ব করি, নেসারকে নেসারের মতো থাকতে না দিই, তাহলেই কিন্তু নেসার আমাদের সাথে বিরূপ আচরণ করবেন। যেমনটি ক্লাইমেট চেঞ্জ নিয়ে লং টাইম যাবত কাজ করতেছে আমি, এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু শুধুমাত্র হিউম্যান ইন্টারফারেন্সের কারণে এই ক্লাইমেট চেঞ্জটা 1992 থেকে মানে বৃদ্ধি পাচ্ছে আর কি। যেমন এখানে একদমই বলা আছে খনন কাজ, এই বাংলাদেশের যে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি, গ্রাউন্ড ওয়াটার, আমাদের সারফেস ওয়াটার হয়তো বলবেন যে ইন্ডিয়ার সাথে আমাদের কানেক্টিং যে রিভার গুলো, 54 rivers কামস ফ্রম দ্য ইন্ডিয়া অ্যান্ড 3 rivers কামস ফ্রম মিয়ানমার। বোথ কান্ট্রিজ আর নট ফ্রেন্ডশিপ টু বিল্ড দ্য ফ্রেন্ডশিপ উইথ আদার আওয়ার কান্ট্রিজ। দেখা যাচ্ছে যে পানি আসতেছে না, যার কারণে সারফেস ওয়াটার কমে যাচ্ছে, আমরা ভূগর্ভস্থ পানির উপর ইচ্ছা মতো আমরা ব্যবহার করছি। ইভেন সবচেয়ে ডেঞ্জারাস যেটা, আমাদের এই যে প্রাকৃতিক গ্যাস, এই গ্যাস আমরা তুলতে পারি না। আমরা যে বিভিন্ন দেশ থেকে কম দামে কিছু সায়েন্টিস্ট ভাড়া করে আনি, কানাডা থেকে আনি। আপনারা জানেন নাইকো দুর্নীতির মামলা নামে একটা মামলা ছিল, সেখানে যেভাবে আমরা এই গ্যাস উত্তোলন, অথবা আমরা ট্রাই করছি যে অয়েল উত্তোলন, অয়েল আছে কিনা, এগুলো আসলে একদমই সায়েন্টিফিক্যালি ওয়েতে যদি গ্যাস উত্তোলন করা যেত। আপনার ভয়ঙ্কর বিষয় যে নরসিংদীতে 21শে নভেম্বর যে আমাদের ভূমিকম্প হলো, এখানে সেন্টার হওয়ার কোনো ধরনের কোনো লজিক আমি খুঁজে পাইনি। আমি কোনো কথা বলি নাই, কিন্তু আমি স্টাডি করতেছিলাম যে হোয়াই দেয়ার, এখানে কেন হবে এটা, হোয়াই নট ইজ নেপাল, হোয়াই নট মিয়ানমার, হোয়াই নট বে অফ বেঙ্গল। এই এই জায়গাগুলোতে যদি সেন্টার হতো, এবং সেটা যদি রিক্টার স্কেলে 9ও হয়, তাহলে আই বিলিভ দ্যাট দিস ইজ এ ন্যাচারাল ক্যাভাটিক। বাট এই জায়গাটায় হওয়ার কারণে আমি নিজেও একটু চিন্তিত যে আমাদের তাহলে কোনো অপরাধ আছে কিনা। সেটা
আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভূগর্ভস্থ পানি আমরা যেভাবে ইউজ করছি, প্রাকৃতিক গ্যাস যেভাবে ইউজ করছি, এবং বিশাল বিশাল রিজার্ভার আমরা তৈরি করে নষ্ট করে দিচ্ছি ওয়াটারের যে। এবং আরেকটা যেটা পারমাণবিক পরীক্ষা, এটা যেমন জাপানের 9.5 রিক্টার স্কেলে জাপানিজ যারা আছেন, কেউ কেউ আছেন যে আম, আমাদের দেশের মতো, যেমন আমরা পাকিস্তানকে কেউ পছন্দ করি, কেউ ভারতকে পছন্দ করি, কেউ দুই দেশকেই পছন্দ করি না। জাপানে ওরকম কিছু মানুষ আছেন যারা আমেরিকাকে একদমই খুবই ভালোবাসেন, আবার কেউ কেউ আছেন যে খুবই বিরোধিতা করেন। তারা মনে করেন যে এটা আসলে পারমাণবিক পরীক্ষা প্যাসিফিক ওশেনের কোনো একটা প্রান্তে আম, মানে কেউ পারমাণবিক পরীক্ষা করছে কিনা, তার কারণে আর্টিফিশিয়াল আর্থকুয়েক এটা হলো কিনা। কারণ 9.5 রিক্টার স্কেলের আর্থকুয়েক, ইভেন 55 মিটার হাইট সুনামি, যেটা আমার ওখানেই কাজ ছিল, আমি ওই সিমুলেশনটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমি পাবো কিনা কম্পিউটার, অথবা টাইমও পারমিট করবে না। ওই 55 মিটার ওয়াটার ব্রেকিং ছিল, যে হাই একটা ওই যে চীনের প্রাচীরের মতো দেওয়া ছিল, যে কামাইশি বে আমাদের বে অফ বেঙ্গলের মতো বে আছে, ওইটা দিয়েই শুধু পানি ঢুকতে পারে, বাকি সব পাহাড়, জাপানের ওই পাশ দিয়ে পাহাড় আর কি। তো সেখান দিয়ে শুধু পানি ঢুকতে পারে, ওটা প্রোটেকশন দিয়ে দিয়েছিলেন যে ওয়াটার ব্রেকিং, মানে বাধা দেওয়া ছিল। এইটার উপর দিয়ে পানি উঠে কিন্তু পড়ার কারণে আরো গতি 10 গুণ বেড়ে যায়, ইভেন পুরো তহকরি রিজন ম্যাসাকার হয়ে যায়। তো এই যে আমাদের বিষয়গুলো। আরেকটা হচ্ছে ভূত্বকের ভাঙ্গন, এটা আমরা বলতে পারি আমাদের দেশে এটা হচ্ছে। তো সেটা যদি দেখি যে বাংলাদেশের ভূমিকম্প কেন আপনার এটা হওয়ার তা আমরা সাধারণত তিনটা প্লেটের মধ্যে অবস্থান করছি। বাংলাদেশ, ইন্ডিয়ান প্লেট, এবং ইউরেশিয়ান প্লেট অ্যান্ড বার্মা বা আরাকান মাইক্রো প্লেট। এই প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ অথবা চাপ সঞ্চিত হওয়ার কারণে ভূমিকম্পের ঝুঁকি বেশি। ইন্ডিয়ান প্লেট অত্যন্ত জেন্টল অ্যান্ড ফ্লাইট। আমি বলবেন যে কিভাবে? আমি আমি যেমন কিছু কিছু মানুষকে বলি যে আসলে ওনারা মানে আল্লাহ পাক ওনাদেরকে এরকম ধৈর্য দিচ্ছেন। আবার ধরেন যে আর কেউ কেউ, তো এই প্লেটগুলোকেও সৃষ্টিকর্তা কিছু কিছু মুভমেন্ট করতেছে, জেন্টলি মুভমেন্ট করে। এখন এই জেন্টল মুভমেন্ট, যেমন ইউরেশিয়ান প্লেট ডেঞ্জারাস, ইভেন তার চেয়ে ডেঞ্জারাস হচ্ছে আরাকান মাইক্রো প্লেট। এই যে মুভমেন্টগুলো, এই মুভমেন্টগুলোর গতির উপর কিন্তু ডিপেন্ড করে। আপনারা হয়তো এই যে বাচ্চাদের নিয়ে, আপনার বাংলাদেশে তো এরকম নাই, ওই যে কি যেন একটা, এই যে কি আশুলিয়ার দিকে ফ্যান্টাসি কিংডম আছে, ওখানে দেখবেন যে একটা এই ইলেকট্রিক একটা কার থাকে, একটার সাথে একটা ধাক্কা লাগে। তো এটা কিন্তু ডিপেন্ড করে হলো যে ওইটার গতি কতটুকু, ও কিভাবে মুভ করতে। ও যদি জেন্টালি মুভ করে তাহলে ডাইভারজেন্ট কোভারজেন্টটা কম হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু আরাকান মাইক্রোপ্লেটটা সেই দিক থেকে একটু ডেঞ্জারাস কন্ডিশনে আছে, যার কারণে আমাদের দেশে একটা ভূমিকম্প হওয়ার পসিবিলিটি কিন্তু আছে। তে সক্রিয় ফ্রন্ট লাইন যেটা আমরা বলছিলাম, দাউকি ফল্ট সিলেট সীমান্তে, চিটাগাং ত্রিপুরা ফল্ট জোন এবং মধুপুর ফল্ট জোন এর মিয়ানমার আরাকান সাবডকশন, এই সমস্ত জায়গাটা কিন্তু আপনার হাই রিস্কে আছে। আমরা যদি দেখি যে আমাদের দেশের এই জোনে স্ট্রিক্টলি কিন্তু ডাটা নাই। আমি ইচ্ছা করলে কিন্তু, আমি মডেলার, আমি বেসিক্যালি মডেলিং করি। আম, আপনার প্রথম পেজে হয়তো দেখছেন আমি একটা জার্নালের এডিটর ইন চিফ, মডেলিং আর্থ সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা Q1 জার্নাল, ইম্প্যাক্ট ফ্যাক্টর 3.5, স্পিনজার দ্বারা। আমি ফাউন্ডার এটার, ফাউন্ডার অ্যান্ড এডিটর ইন চিফ। তো এই জার্নাল যখন কাজ করি তখন প্রতিদিনই আমাকে প্রায় 100-র মতো পেপার, তার মধ্যে 10টা ধরনের আর্থকুয়েক নিয়ে পেপার থাকে। সেই পেপারগুলো যদি দেখি, তো বাংলাদেশে দেখেন 1548 সালে প্রথম ভূমিকম্প থেকে যদি আমরা দেখি যে 1762 সালের একটা ভূমিকম্প ছিল। ইভেন এরপরে যদি দেখেন যে 1897 সালে একটা বড় ভূমিকম্প ছিল, তাও আসামের এই জোন থেকে। ইভেন লাস্টে আমাদের দেখেন যে 1997-এ ছিল 6 স্ট্রাকচারাল ক্রাকস, এবং 1999-এ 5.2, এবং লাস্টলি যেটা হলো 5.7 রিক্টার স্কেলে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা বলছেন 29 নভেম্বর। এই যে আর্থকুয়েক যদি এরকম ধরেন যে যত বেশি আর্থকুয়েককে আমরা নেব, নিয়ে যদি আমরা এই ডেটাবেস গুলোকে, এই রিক্টার স্কেলের যে এটার যে মুভমেন্ট, এটার যে ট্রান্সমিশন, এটার সেন্টারের এপিসেন্টার যেটা আমরাকে বলি, কেন্দ্র ভূমিকম্পের, এখানে যদি এই যে দেখেন যে এই যে সেন্টার বাম পাশের ফিগারটার, এখানের যে আমাদের যে বাফার জোনটা, আমরা যদি বাফার জোন এবং এটার যদি মুভমেন্টটা কত দূর পর্যন্ত কি পরিমাণ ক্ষতি করবে, তা আমাদের ভয়ের বিষয় হয়ে গেছে। এই 21শে নভেম্বরের আগ পর্যন্ত, বিলিভ মি স্যার,
আমি বিভিন্ন জায়গায় বলতাম যে ভূমিকম্প নিয়ে কোনো টেনশনের কারণ নাই, কিন্তু এই 21শে নভেম্বর আমাকেও ভীতি তৈরি করে দিচ্ছে যে হোয়াই সেন্টার ইজ হিয়ার। এপিসেন্টার যদি এই কম দেশের মধ্যে হয়, তাহলে ছোট ভূমিকম্প হলে আমরা ম্যাসাকার হয়ে যাব, কারণ আমাদের প্রস্তুতি নাই, আমাদের এবং প্রোটেকশনের কোনো কিছু নাই। তো আমাদের যে জোনগুলো আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের এই যে ডাউকি ফল্ট, এখান যদি দেখি যে বাংলাদেশ ভূমিকম্পটার দেখেন যে আপনার এপিসেন্টার ছিল 21শে নভেম্বর ইন্ডিয়ান প্লেটের কাছাকাছি। ইন্ডিয়ান প্লেটের কাছাকাছি, ইভেন এই ডাউকি ফল্ট থেকে এসে এখান থেকে যদি দেখেন সাবডাক্টিং ইন্ডিয়ান প্লেট এটা, এবং এই যে এই জোনটাতে ভূমিকম্প হওয়ার কারণে কিন্তু আমি বারবার একটা কথা বলছিলাম যে ইন্ডিয়ান প্লেট অত্যন্ত জেন্টাল, কিন্তু এই জেন্টাল জায়গায় যদি 5.7 হয়, তাহলে কিন্তু আমাদের উদ্বেগের বিষয় আছে। আমরা যদি বলি, মাঝে মধ্যে বলি যে এইরকম জায়গায় সাধারণত ভূমিকম্পের হওয়ারই কথা না, আমি যেটুকু সিমুলেশন করি, কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে। এখন এটা হয়তো আমাদেরকে স্টাডি করতে হবে, যারা বুয়েটের স্যাররা আছেন অথবা জিওলজি স্যাররা আছেন, রিসার্চার আছেন, তারা সিমুলেশন করবেন এবং ডাটাবেস কালেক্ট করে দেখবেন যে হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দ্যাট। আমাদের কি হিউম্যান ইন্ডিউসড কজেস, নাকি আমাদের সায়েন্স বেসড, অথবা নাকি ইন্ডিয়ান প্লেটের বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে গেছে। উই হ্যাভ টু ফাইন্ড ইট দ্যাট। আদারওয়াইজ কিন্তু আমরা এখনই বলে দেব না যে 8 মাত্রার ভূমিকম্প আসতেছে। আমরা কেউ কেউ আবার ফেসবুকে ছড়াই দিছে যে এটা ফর শক, এটা মেইন শক, এটা আফটার শক। 9.5 রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়ার পরে 350 আফটার শক হয়েছে, যেগুলো আফটার শক ছিল 7.5, 7.6, 2011 ইন জাপান। তাহলে দেখেন যে আফটার শকই ছিল আপনার 7.5 এবং 7.7, এরকম প্রায় মানে 300-এর মতো 7 ডেজে, এবং বরফ পড়তেছে, তার মধ্যে ঘরের মধ্যে বের হয়ে যেতে হচ্ছে, হাঁটু পর্যন্ত আইস। এই সিচুয়েশনের মধ্যেও কিন্তু মানুষ সার্ভাইভ করে। কিভাবে সার্ভাইভ করে, যেটাতে আমি জোর দিতে চাচ্ছি, আমাদেরকে গৃহ নির্মাণের ক্ষেত্রে সতর্ক হতে হবে, ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের ক্ষেত্রে। আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, যদিও আমার প্রশাসনিক দায়িত্বে আছে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলাটা সমীচীন কিনা আমি জানি না। আমি যে হলটাতে থাকতাম, মীর মোশাররফ হোসেন হল, জাহাঙ্গীরনগরে, সেটা কিন্তু 50 বছর, স্যার ভালো জানেন, 50 বছরের পুরাতন হল। বাট সেই হলে কিন্তু এই ভূমিকম্পে কোনো ফাটল ধরে নেই, বাট নতুন কিছু হলে কিন্তু ফাটল ধরছে। এখন এখান থেকে আমরা কিছু লেসন যদি নেই, যে আমরা বিল্ডিং গুলোকে দেখেন, 50 বছর আগের বিল্ডিং, সেই বিল্ডিং এর যেটা নিয়ে চিন্তিত ভেঙে ফেলবে, কিছুদিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, অথচ যেটা 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে বানাইছি, সেগুলোতে কিন্তু মারাত্মক মারাত্মক ফাটল ধরছে। তো এই যে বিষয়গুলোই, যেটা আমাদের কনসার্নের বিষয়, যে আমাদের প্রস্তুতি কেমন, যেহেতু ইন্ডিয়ান প্লেট অলরেডি বিহেভ তার চেঞ্জ করা শুরু করে দিছে। এই যে বিহেভিয়ারাল চেঞ্জ, এর পিছনে আমাদেরকে সিভিল ইঞ্জিনিয়ার যারা আছি, জিওলজিক্যাল অথবা জিওলজি রিলেটেড যারা আছি, ইভেন জিওগ্রাফার যারা আছি, প্ল্যানার যারা আছি, অন্যান্য যারা এই ডিসিপ্লিনে কাজ করেন, তাদেরকে এই বিষয়টি ভাববার সময় হয়ে গেছে। তাহলে যদি আমরা দেখি যে হাই রিস্ক জোন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, দাউকি ফল্ট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ভেরি হাই রিস্ক জোন, এখানে চট্টগ্রাম, ত্রিপুরা ফল্ট, অ্যান্ড হাইস্ট রিস্ক যদি আমরা দেখি, যদি ম্যাপটা খেয়াল করেন, দেখবেন যে আমাদের কিন্তু এই জোনটা, যে সিলেট, ইভেন ময়মনসিংহ, এখান থেকে এই জোনটা কিন্তু খুবই হাই রিস্ক। বাট ভূমিকম্পটা কিন্তু ওখানে হয় নাই। ভূমিকম্পটা এই যে জোনটা, আমি মাঝে মধ্যে পূর্ববর্তী সরকার বলতেন যে রাজধানী গোপালগঞ্জে নিয়ে যেতে পারেন। আমি সবসময় বলতাম, খুশি হতাম। এটা কি জন্য খুশি হতাম, যে যদি কোনো বড় ধরনের ভূমিকম্প হয় এবং ক্যাপিটাল সিটি যদি আমরা নদীর ওপারে নিয়ে কোথাও করে দিতে পারি, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন তাদের হয়তো আল্লাপাক তাদেরকে সেভ করে দিতে পারেন। কারণ যেহেতু আমাদের লার্জেস্ট একটা সিমুলেশন অলরেডি 3টা বলা হয়, যে হাই রিস্ক বেল্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে হাই রিস্ক সিলেট রিজন থেকে এটা, অ্যান্ড আপনার মিডিয়াম বা ভেরি রিস্ক এবং মিডিয়াম বা লো রিস্ক আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, খুলনা, যশোর, কুষ্টিয়া, এই জোনটা কিন্তু আমাদের। ইভেন এখানে দেখা যাচ্ছে যে এই সিমুলেশন যদি দেখি, এটা আমার কাজ 2016 সালে পাবলিশ হয়েছে একটা জার্নালে, দেখবেন মডেলিং এর উপর। তো এখানে কিন্তু আমরা যে কোন জোনে কি ধরনের ভূমিকম্প, ছোট একদম 3 পয়েন্ট সামথিং থেকে আমরা এই আর্থকুয়েক গুলোকে আমরা সিমুলেশনের মাধ্যমে বিভিন্ন ডেটা থেকে, ডেটাবেস থেকে
আমাদেরকে নিয়ে আমরা সিমুলেশন করে দেখতে, এটা টোটালি আমার কাজ। তো এটা এখানে পেপারটাও কেউ দেখতে চাইলে লিঙ্ক দেখতে পাবেন। তো এখানে যেটা আমরা কাজ করছিলাম যে এই বাংলাদেশের কোন জোনে কত মৃদু ছোট 2 পয়েন্ট থেকে একদম 5.8 পর্যন্ত অথবা 6 পর্যন্ত যে আর্থকুয়েক গুলো হয়েছে সেগুলোর পরিমাণও যদি দেখি, তাহলে দেখবেন যে এই জোনটা রেড জোন এবং চিটাগাংয়ের এই জোনটা, ইভেন যে জোনটা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, এই জোনটা রাজশাহীর কিছু অঞ্চল, এই জোন কিন্তু রিস্ক ফ্রি, অনেকটা লো রিস্ক রয়েছে আর কি। ইভেন আমি ভূমিকম্প হওয়ার পর আমার ভাইরাকে ফোন দিলাম পটুয়াখালী মেডিকেলে, উনি বললেন যে কোনো মুভমেন্ট আমাদের এখানে হয় না, আমরা টের পাই নাই। এই যে বিষয়টা, এই বিষয়টা টোটালি কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা ঢাকায় বাস করি, বিশেষ করে মধুপুরগড়, রাজধানী ঢাকা। ঢাকা কিন্তু দেখেন এটা কিন্তু খুব বেশি হাই রিস্ক না, বাট মিডিয়াম রিস্ক। বাট আমাদের সিচুয়েশন আমরা তৈরি করে ফেলছি, এটাকে রিস্ক করে ফেলছি। আমরা যদি ঢাকাকে ওইভাবে আমরা বিল্ড করতাম, ওই মানে অ্যাটলিস্ট 6.5 রিক্টার স্কেলের আর্থকুইককে প্রোটেক্ট করতে পারবো। আমি আর টাইম নেব না, ধীরে ধীরে শেষ করার চেষ্টা করব। তো এই রাজধানীর যদি আমরা বিল্ডিং কোড মেনে চলতাম, বিল্ডিং গুলোকে যাচ্ছে তাই ভাবে তৈরি করতে না দিতাম, ইভেন ওপেন স্পেস রাখতাম, পাশাপাশি একটা বিল্ডিং ধরেন 10 তলা, সেখান দিয়ে 3 ফিট 4 ফিট রাস্তা একটা প্রাইভেট কার যেতে পারে না, এভাবে আমরা কোনো প্ল্যানকে তোয়াক্কা না করে আমরা ঢাকা সিটিকে মরণ ফাঁদ করে ফেলছি। দ্যাট ইজ আওয়ার কনসার্ন, নাথিং এলস। ভূমিকম্প হবে, এটা আমরা উই ক্যানট প্রোটেক্ট ইট, আমরা এটাকে প্রোটেক্ট করতে পারবো না। এবং রাজশাহী অঞ্চল দেখেন যে মডারেট রিস্ক, তারা কিন্তু খুব বেশি এটা নিয়ে চিন্তিত না, বাট এইবারের ভূমিকম্পটায় হয়ে গেছে। এই যে আমি যেটা দেখছি, আমার ল্যাবে সবসময় হেলমেট থাকে, টেবিলের উপর হেলমেট থাকে। স্কুলে আমার মেয়ে স্কুলে ওই দিন ছিল। তো ওদেরও কিন্তু প্রত্যেকটা বাচ্চা প্রাইমারি স্কুলে সবার কাছে একটা হেলমেট থাকে, কারণ তারা তাদের বিল্ডিং গুলোকে এমন ভাবে তৈরি করে ফেলছে যে তাদের বাইরে যাওয়ার দরকার নেই। যদি খুব তারা রিস্ক মনে করে যে এটা পুরাতন বিল্ডিং, তখন হয়তো ছোটাছুটি করে কেউ বাইরে যায়। ম্যাক্সিমাম বাচ্চাদের প্রাইমারি স্কুলকে বলা হয়েছে দিস ইজ এ ডিজাস্টার রেস্কিউ সেন্টার, তাদেরকে কখনোই বাইরে যেতে দেয় না। আপনারা জেনে থাকবেন, আমার বাচ্চা 6 বছর প্রাইমারি স্কুল ওখানে পড়ছে। তো আমি দেখছি যে ওদেরকে ওরকম একটা ডেস্ক আছে, তার নিচে যাবে, হেলমেট পরে বসে থাকবে। আর্থকুইক যত বড় আর্থকুইক হোক, এবং 9.5-এর দিনও তাদেরকে তাই করছে। তো এই যে আমাদের নিরাপদ পরিবেশ যদি আমরা ঘরে তৈরি না করতে পারি, হ্যাঁ, আপনি বিশ্বাস করেন এই ভূমিকম্পে আমি বাইরে যাই নাই, আমার ওয়াইফ বাচ্চা ওরা বাইরে গেছে, আমি ধীরে ধীরে সুইচগুলো বন্ধ করে, কারণ আমি জানি যে এই বিল্ডিং এর রিক্টার স্কেল 8.5, এটা একটা এক্সিলেন্ট বিল্ডিং, এটা তৈরি করছে ঢাকাতে এরা। আমি আমি জানি যে এটা যদি ভেঙে যায় তাহলে আমি রাস্তায় গিয়ে কোনো লাভ নাই, ওখানেও আমি মারা যাব আর কি। আমি ধীরে ধীরে সবকিছু বন্ধ টন্ধ করে তালা দিয়ে আমার ওয়াইফ বাচ্চাকে আমি নিচে ওদের সাথে সঙ্গ দিতে গেছি আর কি। ততক্ষণে ভূমিকম্প শেষ হয়ে গেছে। এই যে জরুরি কিট প্রস্তুত রাখা, এগুলো জিনিস যদি ভূমিকম্প শুরু হয়ে যায় অথবা হয়ে যায়, তখন আপনি জাপানের, বিশ্বাস করবেন আমি বুঝি নাই, যে দেখি কোনো খাবার নাই, জাপানের মতো দেশে পানি নাই, চাল নাই। পরে আমাকে বাংলাদেশে একটা ভাই ছিলেন, বললেন যে অমক ডেস্কে চাল আছে, মানে দোকানে না, মেশিন দিয়ে টাকা দিয়ে মেশিন থেকে বের করতে হবে। সেখানে যে চাল কিনে নিয়ে আসলাম এবং কেরোসিন কিনে নিয়ে আসলাম। তো আমরা যে বাংলাদেশিরা কিন্তু প্রস্তুত না, কিন্তু জাপানিজরা কিন্তু সব কিছু তাদের ছিল, তারা আমাদেরকে ওই পানি দিল, খাবার, শুকনা খাবার, তাদেরকে 15 দিন পর্যন্ত তারা কিন্তু এটা সব সময় সঞ্চিত রাখে। পুরাতন হয়ে গেলে তারা ফেলে দেয়, তারপরে তারা আবার সঞ্চিত করে। এই যে পরিবারকে প্রশিক্ষিত করুন, পরিবারকে যদি আমরা বলি যে ভূমিকম্পের সময় হুড়ুহুড়িতেই 4 তলা থেকে লাফ দিয়েছে, কেউ 2 তলা থেকে লাফ দিয়েছে, কেউ সিঁড়িতে পড়ে গেছে। আর জাপানে আমাদের যখন বিল্ডিং এ ভূমিকম্প আসতো যদি খুব বড়, তখন আমরা দেখতাম আস্তে 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 আস্তে, আপনি বিশ্বাস করবেন না, 1 মিনিটের মধ্যে 10 তলা ক্লিয়ার, এত ডিসিপ্লিন ওয়েতে, যে আগে নামবে 10 তলারা, তারপরে 9 তলা, তারপর 8 তলা, তারপরে 2 তলাটা আমাদেরটা আমরা হেলমেট মাথায় দিতাম। আমার ল্যাব ছিল 2য় তলা, সেখান থেকে আমরা কিন্তু এই যে এই পদ্ধতি এবং পরিবারকে যদি আমরা ওইভাবে ট্রেনিং দেই। আমাদের দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ড্রিল হয় না, আর্থকুইক ড্রিল হয় না, ফায়ার ড্রিল হয় না, আনফর্চুনেট। তো এইভাবে যদি আমরা আমাদেরকে প্রস্তুতি না করি, তাহলে কিন্তু ছোট মাত্রা 6 দশমিক হলেও কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। তো আমরা যদি ভূমিকম্পের পরের বিষয়টা যদি দেখি, নিজের আশেপাশের যদি কোনো কারণে কোনো বড় ভূমিকম্প, ইভেন নেপালে যেটা হয়েছে সেটার মতো যদি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে মানে একটা, মানে কি বলবো, ভয়ঙ্কর
চিত্র আমরা চোখের সামনে ঢাকাতে দেখতে পাই, যেটা আমাদের এখনই সোচ্চার হওয়া উচিত। এবং আমরা আহতদের বের করে চিকিৎসা দিতে পারবো বলে আমাদের কাছে চিন্তার বিষয়। আপনি যদি পূর্ব রাজাবাজার ঢোকেন, তেজকনি পাড়া ঢোকেন, পুরাতন ঢাকায় যান, তাহলে ভয়ঙ্কর অবস্থা। নতুন জায়গাগুলো যথেষ্ট আমি মনে করি যে ঢাকা সিটিতে তৈরি হচ্ছে, আরো বড় স্পেস নিয়ে তৈরি করতে হবে যেন আমরা বাইরে গিয়ে দাঁড়াতে পারি। তো এই বিষয়গুলোর দিকে আমাদের আফটার শকের বিষয়টা যেটা, এটা আফটার শক আসলে ভূমিকম্প যেমন আমাদের পরে 2-3 বার হয়েছে, 3 অথবা 3.4, ভূমিকম্পের সব সময় 2 রিক্টার স্কেলের নিচে হবে মিনিমাম। মিনিমাম 2 রিক্টার স্কেলের নিচে হবে। যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, আফটার শক গুলো 6 রিক্টার স্কেল হবে। দ্যাট ইজ মাই সিমুলেশন রেজাল্ট। একদমই যে আমি পারফেক্টলি বলছি তা কিন্তু না। এটা আপনার অন্য প্যারামিটার দিলে, একটা মডেল তৈরি করতে মিনিমাম 200 প্যারামিটার দিতে হয়। কাজেই এই প্যারামিটারই সত্য অথবা এইটা। তা আমি যেটা মনে করি যে আমাদের সবার কাছে মোবাইল আছে। আমরা যদি সেন্ট্রালি একটা জিনিস তৈরি করতে পারি, যেমন জাপানে মোবাইলে চলে আসে যে একটা জেসিন হবে, জেসিন ওদের আর্থকুয়েক বলে। আমরা যদি এরকম একটা এসএমএস বার্তাও দিতে পারি, কারণ পুরো জাপান কিন্তু মাইকের আন্ডারে। আপনাকে মাইকে বলে দেবে যে এই ভূমিকম্প আসবে, এখন তোমরা আহ, নিরাপদ স্থানে শেল্টার নাও, ইলেকট্রিসিটি বন্ধ করো, গ্যাস বন্ধ করো। বাট এসএমএস যদি আমরা তৈরি করতে পারি, আমাদের প্রতিদিন এসএমএস দেই, সেটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভূমিকম্পের কারণে আমাদের অনেক প্রাণ বেঁচে যাবে। আমরা একটা ভিডিও দেখাই, আমরা যদি দেখাইতে পারি। এটা হচ্ছে আপনার শেকিংটা কিভাবে ছিল জাপানের, যদি এই রিক্টার স্কেলের যে All across ভূমিকম্পটা northern ছিল, Japan, they felt it. A violent magnitude এটা 9.0 2011 মার্চের on March ভূমিকম্পের 11, দৃশ্য। 2011. 15 মিনিটস, ইট ওয়াজ It was 15 centered মিনিট about 80 শেকিং। miles offshore, and tsunami warnings went up immediately. আমি ওই In সময় coastal আমার ওয়াইফ cities, বাচ্চাকে মাঠে people knew রেখে what to do লাইট টাইট next: বন্ধ করে run আবার to গেলাম, higher ground. আবার আসলাম। 3 বার It's বাসায় from আসা these যাওয়ার vantage points মধ্যেও on শেকিং hills and হচ্ছিল in আর কি। tall buildings that incredible footage was captured. In Kesanuma, people retreated to a high-rise rooftop and could only watch in horror as tsunami waves inundated their city, knocking buildings into rubble and mixing into a kind of tsunami soup filled with vehicles, building parts, and contents. Seawater cascaded over sea walls and into cities. This video shows the water rushing over an 18-foot seawall into Kamaishi City. The seawall here was the world's deepest and largest, but not enough for the magnitude of the March 11 disaster. It was the largest quake ever known in Japan, and one of the 5 largest recorded in the world. More than 28,000 people are confirmed dead or missing. When 2 tectonic plates push together under the sea, the resulting earthquake sends an enormous burst of energy up through the ocean, displacing enormous quantities of water. With the upward motion, a series of waves expands in all directions. In deep water, these waves travel fast, up to 500 miles an hour, but only reach a height of a few feet. A passing ship might not even notice. But as the waves enter shallow waters, friction with the ocean floor lowers the wave's speed, but raises their height. This video is from a Japan Coast Guard ship confronting a tsunami wave in shallow water on March 11. And a rare view from the air, video of a tsunami wave approaching the shoreline. In Japan, some tsunami waves reached as far as 3 miles inland. Japan may be the most seismologically studied country in the world, and with more than 1,200 high-precision GPS stations, a geophysicist at the University of Alaska used the data to create a visualization of the March 11 quake. The waves of displacement that you see were moving as fast as 5 miles per second. In this photo, the ripples of tsunami waves are seen moving upstream in the Naka River at Hitachi-Naka City. New technology left an enormous amount of visual evidence for study in years to come, and can perhaps help us better understand
the power of earthquakes and tsunamis, and prevent loss of life in the future. So I'm going to share the last slide. If you see here, you can see what we have to do. So first, what are the driving forces? Sometimes আমাদের যে এই যে আমি এটাকে বলবো যে এই আর্থকুয়েক নিয়ে অ্যাকুরেট যে প্রেডিকশন বা ফোরকাস্টিং, এটাতে আমাদের ল্যাকিংস আছে। এবং এই ল্যাকিংসটার থেকে আমরা যদি বলি যে এটা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন বা মিডিয়ার অতিরঞ্জিত বা সায়েন্স বেসড না হওয়ার কারণে আমাদের কিছু সমস্যা, যেমন আমরা বলছি সাংস্কৃতিক বিশ্বাস ও কুসংস্কার। আমরা অনেক সময় চিন্তা করতেছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা একটা ছড়াচ্ছি যে এর চেয়েও বড় মাত্রার ভূমিকম্প আসবে, কিন্তু আসলে আমাদের এটা সায়েন্স বেসড হওয়া উচিত। আমাদেরকে ব্যাখ্যা দেওয়া উচিত যে কিভাবে হবে, এবং এটা আমাদের অবশ্যই সরকারিভাবেই সিদ্ধান্ত নিয়ে গবেষকদের মাধ্যমে, এবং এগুলো করানো হচ্ছে দ্রুত মনোযোগ পাওয়ার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতি। আমাদের যেটা বলছি যে আমাদের দেশে নিউমেরিক্যাল সিমুলেশন আর্থকুয়েক, এটা করতে গেলে প্রচুর ডেটাবেস লাগবে এবং সেই ডেটাবেসগুলো স্কিল ম্যান পাওয়ার লাগবে। সেগুলো না করে যদি আমরা শুধু প্রেডিকশন, মনস্তাত্ত্বিক একটা আইডিয়া করে যদি আমরা এই আম, মানে ভূমিকম্পের মতো জিনিসকে যদি আমরা সরাসরি বলে ফেলি, তাহলে আমাদেরকে সোসাইটির উপর যে প্রেসার পড়বে, যেটা আমরা বলছি নেতিবাচক খবর প্রচারকে অগ্রাধিকার, সঠিক সংযোগ, সংকট, যোগাযোগ নীতিমালার অভাব, গুজব, মিথ্যা তথ্য যাচাই বাছাই না করেই যদি আমরা বিভিন্ন ধরনের যে ফরকাস্টিং গুলো দিচ্ছি, এগুলো কিন্তু আমাদের দেশে ফ্লাড ফরকাস্টিং কিন্তু এক্সিলেন্ট। যারা ফ্লাড নিয়ে রিসার্চ করে তারা কিন্তু ফ্লাড ফরকাস্টিং যে দেয়, তো ভূমিকম্পের ক্ষেত্রে যদি আমরা ওই পর্যায়ে কাছাকাছি যেতে পারি, তাহলে আমাদের দেশের মানুষের একটা এইরকম দীর্ঘমেয়াদী যেটা মানসিক আঘাত বা ট্রমা, যে আগে আট আট মাত্রার ভূমিকম্প আসবে বা অর্থনৈতিক ক্ষতি অথবা সামাজিক অস্থিরতা অথবা সামাজিক ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থার অভাব, যে আমরা আমরা কিছুই বলতে পারতেছি না। আমি সেই দিক থেকে আপনাদের মাধ্যমে সোসাইটিকে একটা জিনিস জানাতে চাই, আমরা ভূমিকম্প প্রবণ, বাট এরকম নাই যে এখনই 8 মাত্রার ভূমিকম্প আসবেই। এটা আসলে আমাদেরকে রিসার্চের বিষয় আছে। ইভেন এর ইম্প্যাক্ট পড়ছে আসলে আমাদের কোমলমতি শিশুদের উপর। বাচ্চারা কিন্তু যা শোনে তারা বিলিভ করে যে আমাদের বাবা মারা বলছে, আমাদের মিডিয়া বলছে, আমাদের আত্মীয় স্বজন বলছে 8 মাত্রার ভূমিকম্প হবে। তারা কিন্তু অত্যন্ত আমাদেরকে ট্রাস্ট করেন। এই জায়গার থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা যারা এখানে জয়েন করেছি, আমরা একটু কথা বলবো। বিদ্যালয়ে যাতায়াত কমে যাবে, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সমস্যা হবে, মানুষের সামাজিক জীবন বিপন্ন হবে। এবং এগুলোর জন্য যদি আমরা রেসপন্স হিসেবে যদি দেখি যে ভূমিকম্প সম্পর্কে বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। গণমাধ্যমের উপর নীতিমালা, যে হুট করে একজনকে ডেকে নিয়ে গেল যিনি ওই বিষয়ে আসলে বৈজ্ঞানিক কি, বৈজ্ঞানিক হচ্ছে সায়েন্স বেসড রিসার্চ যদি কেউ না করে, শুধু পলিসির উপর বেস করে যদি কথা বলে, আবেগ অথবা অনুমানের উপর বেস করে যদি হাইপোথিসিস করে কথা বলে, তাহলে এই সমস্ত বিশেষজ্ঞদের সাথে সমন্বয়ের জন্য আমাদের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিকদের সাথেও কথা বলার দরকার আছে। এবং এইগুলো মিস ইনফরমেশনকে সরকার নিয়ন্ত্রিত ও নির্ভরযোগ্য সতর্কতা ব্যবস্থা করার দরকার আছে। তবে আমি আমি শেষ করে, যে মাত্রায় ভূমিকম্প ঝুঁকির মধ্যে নেই, আমাদেরকে প্রিপারেডনেস দরকার। আমাদেরকে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি কি হওয়া দরকার, ভূমিকম্পের সময় প্রস্তুতি কি হওয়া দরকার, ভূমিকম্পের পরে কি হওয়া দরকার, এই 3টে স্টেজে যদি আমরা প্রস্তুতি না নিই, শুধু ভয় পাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব বেশি সুখকর কিছু পাবো না। আমাদেরকে সঠিক সায়েন্স আমাদের কি বুঝতে হবে, যারা আমরা গবেষক আছি। এই এই পর্যন্তই আমি আপনাদের মাধ্যমে সমাজের কাছে যদি কিছু বার্তা দিতে পারি, তা আল্লাহ পাক আমাকে হয়তো সঠিক বার্তা প্রদানের জন্য যদি আমাকে ক্ষমা করে দেন। আর যদি আমি ভুল কোনো বার্তা দিয়ে থাকি, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। আপনারাও আমাকে ক্ষমা করবেন কোনো মিস ইনফরমেশন গেলে। আমি সবকিছু শেষ করে আমি স্যারকে ফ্লোর দিয়ে দিচ্ছি। স্যার, থ্যাংক ইউ। ফি আমানিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রফেসর নজরুল ইসলামের অনেক ব্যস্ততার মধ্যেও অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি।
এবং আমি জানি যে এটা একটা দুঃসাহসিতার, কারণ তার কাজের ব্যস্ততার যে বিষয়গুলো আমাকে বলেছিলেন, এই তার মধ্যে এটা এইভাবে উপস্থাপন করা সম্ভব। আই লার্নড এ লট। আমি জানি না আপনাদেরকে আমরা সময় দেব কোনো মন্তব্য, প্রস্তাব, পরামর্শ দেওয়ার জন্য। তার আগে আমি দু তিনটা জিনিস বলবো। মনে হয় আমি আজকে কোরআনের ভূমিকম্প বিষয়ে তেমন কিছু বলতে পারবো না, এখন যে সময় তাতে এটা বলে শেষ করা যাবে না। আমি আশা করি যে আপনারা যেটা আমরা প্রত্যাশা করিনি যতটুকু, যে আজকের আলোচনাতে কি হবে, আমরা ভূমিকম্প হলে কি করব, কেমন করে দৌড় দিব, কেমন করে সিঁড়ি দিয়ে নামবো, কার উপরে কে লাফ দেবো ইত্যাদি, এইটুকু হয়তো আমরা শুনবো টনবো। কিন্তু প্রফেসর নজরুল যে একাডেমিক ডাইমেনশনে আলোচনা করেছেন এবং যে ম্যাটেরিয়াল গুলো তিনি অর্গানাইজ করে উপস্থাপন করেছেন, আমি ব্যক্তিগতভাবে তার কিছু অনেক অনেক কৃতজ্ঞ। আর আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি। প্রবাবলি ইন আওয়ার হিস্ট্রি, মানে কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হিস্ট্রিতে কোন একটা বিষয়ে এইভাবে একাডেমিক্যালি উপস্থাপন করা হয়নি। নট ইভেন কোরআনের বিষয়গুলো আমরা একাডেমিক্যালি খুব সাউন্ড ওয়েতে উপস্থাপন করতে পারি না। তো এটা আমার জন্য একটা অনেক উদ্বুদ্ধকরণের বিষয় হয়েছে। আমি খুবই এক্সাইটেড। আমি আল্লাহ তাআলার কাছে প্রফেসর নজরুলের জন্য অনেক অনেক দোয়া করব, আপনারাও দোয়া করবেন। এবং তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন, বাংলাদেশের জন্য তিনি ভূমিকম্প রিলেটেড যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, এক কথাই চমৎকার। সবারই লার্ন করার আছে, সবারই শিক্ষা গ্রহণ করার আছে। এবং আমি মনে করি প্রফেসর নজরুল আরো একটা বিষয় আমাকে দিয়েছেন ইতিমধ্যে, সেটা হলো তিনি ওশান ইস্যুতে পারদর্শী। এবং ওশান নিয়ে কোরআন কি বলে, এইটা একটা মজার ব্যাপার। কোনো একদিন আমরা প্রফেসর নজরুলের কাছে ভূমিকম্প বিষয়ে তো আরো, এটা তো বটেই, কারণ সম্ভবত উনি এ বিষয়ে আরো কাজ করার সুযোগ পাবেন। আমরা দোয়া করি তিনি যেন কাজ করার সুযোগ পান। বাংলাদেশকে ভূমিকম্পের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার ব্যাপারে প্রফেসর নজরুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন, এই প্রার্থনাটা আমরা আল্লাহর কাছে জানাবো। 2 নাম্বার, আমরা আবার একটা দিন তারিখ ঠিক করব। এভাবেই হয়তো আমরা 1 ঘন্টার জন্যই বসবো, শীতের রাত, আমরা লেপের মধ্যে ঢুকেই অনলাইনে আমরা ক্লাস করতে পারবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আসুন আমার কোরআন ক্লাসের ছাত্রছাত্রীরা ভূমিকম্প নিয়ে মাঝে মধ্যে একটু করে ক্লাস করি, ছোট ছোট স্লট দিয়ে। প্রিপারেশন, প্রিকশন, ইনফরমেশন, এই বিষয়গুলোকে আমরা নেওয়ার চেষ্টা করি। কারণ কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কি অদ্ভুত, যে তিনি কোরআনের মধ্যে এক জায়গায় না, বেশ কয়েক জায়গায় ভূমিকম্পের কথা বলেছেন। তাহলে যদি ভূমিকম্প যদি আহ ধর্মীয় বিষয় না হতো, তাহলে তো ধর্মগ্রন্থে তো স্থান পাওয়ার কথা না। আমি মনে করি কেউ কেউ আমাদের মধ্যে কাজ করা উচিত, যে আচ্ছা, অন্যান্য ধর্মগ্রন্থেও এই ভূমিকম্প নিয়ে কয়টা বিষয় কিভাবে আছে। তাহলে আমরা একমত হতে পারি যে সব ধর্মে ভূমিকম্প একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো একটা বিষয়ে একটা শব্দ বলে থাকেন, দ্যাট ইজ এনাফ, দ্যাট ইজ এনাফ। 100টা বলে থাকলেও এনাফ, একটা বলে থাকলেও এনাফ। আমার দৃষ্টিতে, আমি শুধু আপনাদেরকে রেফারেন্সটা দেখাবো, আমি খুবই আনন্দিত, এক্সাইটেড, এবং কোরআন শিক্ষা প্রশিক্ষণ গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রফেসর নজরুলের কাছে ঋণী, কারণ তিনি একটা ভিন্ন ধারার সূচনা করলেন। আর আমি আনন্দিত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি পদ্ধতিতে প্রফেসর নজরুলের কাছে নিলেন। আপনাদের কাছে আমি আরেকদিন এই ব্যাকগ্রাউন্ডটা গল্প করব, হাউ আই ফাউন্ড প্রফেসর নজরুল, এটা বলবো। আর হলো এই ওশান ইস্যুতে আমরা প্রফেসর নজরুলের কাছ থেকে আরেকদিন আরেকটা আলোচনা শুনবো, কারণ কোরআনে ওশান সম্পর্কে অনেক ইনফরমেশন আছে। 3 নাম্বার হলো 21শে নভেম্বরে যে ভূমিকম্পটা হয়ে গেল, এইটা আমরা কবে জানতে পারলাম, কখন জানতে পারলাম? আমি ওই দিন ঢাকাতে একটা হাজি সমাবেশে ছিলাম। আমার অভিজ্ঞতাটা আমি বলবো না, প্রফেসর নজরুল একটু বলেছেন। এবং আমার প্রশ্ন হলো, আমরা এটা কবে জানতে পারলাম? কিন্তু যে মহান স্রষ্টা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, প্লেটগুলো সৃষ্টি করেছেন,
বাংলাদেশ সৃষ্টি করেছেন, বাংলাদেশের পাশ দিয়ে ভিতর দিয়ে সাইড দিয়ে কোন প্লেটগুলো গেছে, কেমন করে গেছে, এই সম্পর্কে যে একটা ধারণা আজকে পেলাম, এটা সুমহান সৃষ্টির এক অবিস্মরণীয় মানে তথ্য আমি আজকে পেলাম। তিনি কি 21শে নভেম্বর এটা জানলেন যে এই ভূমিকম্পটা হলো? তিনি কবে জানতেন? প্রিয় ভাই বোনের আমার, অদ্ভুত একটা বিস্ময়কর বিষয় হলো ভূমিকম্প। আপনাদের কাছে অনুরোধ যে আমরা এখন থেকে এই বিষয়গুলিকেও ধর্মীয় বিষয়ের আওতায় নিয়ে আসব, কারণ কোরআনে যদি কোনো বিষয় উল্লেখ করা হয় ওইটা ধর্মের বিষয়, যে কোনো বিষয় হোক না কেন। এখন আমি আপনাদেরকে দেখাবো সংক্ষেপে, আমি শেয়ার করি সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দিব। ভূমিকম্প প্রসঙ্গে কোরআন মূল শব্দ হলো রাজফাতু, যেটা আজকের সূরা আরাফের যে অংশটা তেলাওয়াত করা হয়েছে সেখানে আছে। এটা 7 বার আসছে কোরআনে। এছাড়াও জিলজাল যে শব্দটা, এটা অ্যাকচুয়ালি কিন্তু নট এক্স্যাক্টলি দ্য ভূমিকম্প আমরা যেটা বলতেছি, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। জিলজাল একটা কম্পন, কিন্তু এটা কিন্তু এই এই পৃথিবীর ভূমিকম্পের যে কারণ সেই ধরনের কারণ থেকে জিলজাল না। জিলজাল আসলে একটা আলাদা টার্মিনোলজি, এটাও আছে 4 বার কোরআনে। এছাড়া আল কারিয়া মাল কারিয়া সূরা কারিয়াতে, এটা এক জায়গায় 3 বার আছে সূরা কারিয়াতে। এটাও কিন্তু এক ধরনের প্রলয়, মহাপ্রলয়। তাহলে ভূমিকম্প, কম্পন এবং মহাপ্রলয় এবং তার সঙ্গে আরো কিছু রিলেভেন্ট শব্দ দিয়ে কোরআনে অনেক কিছু বলা হয়েছে। ভূমিকম্প সম্পর্কে যে কথাটা বলা হয়েছে, প্রথম হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি সম্পর্কে। সেখানে একটা উটকে নিদর্শন হিসেবে দেওয়া হয়েছিল। এরপরে এটা আসে 2 জায়গায়। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি শুআয়ব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের, আমি একটু স্লাইড গুলো টেনে নিয়ে আসতেছি। শুআয়ব আলাইহিস সালামের মাদিয়ানবাসী, সেটা রেফারেন্স আসছে 2 বার। এরপরে আসছে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে, তিনি যখন 70 জন লোক নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে আসলেন, সেই সময় তারা ভূমিকম্পের মুখোমুখি হলেন এবং সে পর্যায়ে মুসা আলাইহিস সালাম একটা বিউটিফুল দোয়া করেছিলেন, খুব চমৎকার দোয়া করেছিলেন। এটাই হলো ভূমিকম্প সম্পর্কে কোরআনের 3টা সূরায় খুব চমৎকার ভাবে এই আমাদের যে ভূমিকম্প এই বিষয়ে আলোচনা করা হয়েছে। ভূমিকম্পের সঙ্গে আরো বড় মাত্রার কম্পন দিয়ে জিলজাল এবং আরো একটা বড় ধরনের ধ্বংসাত্মক কম্পন, আহ, যেটা ঠিক ভূমিকম্পের মেকানিজমে হবে না, অন্য মেকানিজমে হবে, সেটা আমরা আজকে আলোচনা করছি না। সেটা হলো মহাপ্রলয় বা আল কারিয়া। এছাড়াও আরো নানা ধরনের টার্মিনোলজি কিয়ামত সম্পর্কে, পৃথিবীর ধ্বংস বা বিশ্ব জগৎ বা সৃষ্টি জগৎ ধ্বংস সম্পর্কে অনেক কথাবার্তা কোরআনে আছে, যেগুলো শুধু পৃথিবী ধ্বংস নয়, গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার কারণে পৃথিবীও তার অংশ হিসেবে ধ্বংস হবে। এটা ঠিক প্লেটের চেঞ্জ ছোটখাটো 8-9 মাত্রার 10 মাত্রার ভূমিকম্প না, এটা একটা আলাদা বিষয়। আমি শুধু যে বিষয়টা আপনাদের দৃষ্টিতে আনবো, এই 3টা ভূমিকম্প সম্পর্কিত জায়গাতে একটা কথা খুব কমনলি আসছে, সেটা হলো মানুষের বাড়াবাড়ি। এবং আমি প্রফেসর নজরুল ইসলামকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো, উনি এত অল্প কথায় এত চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন যে একটা হলো প্রাকৃতিক, ভিতরে প্লেটে প্লেটে কি হচ্ছে সেটা, আর একটা হলো মানুষের আচরণগত, যোগ্যতাগত, আল্লাহর প্রতিনিধি হিসাবে ওই প্রবলেমটা ফেস করার মতো যে মানসিকতা, এডুকেশন, টেকনোলজি এবং ম্যানেজমেন্ট, প্রশাসন, সেইখানে ফাঁকি ঝুঁকি দেওয়া। আমি কিন্তু ওই 3টা রেফারেন্সেই, যেখানে ভূমিকম্প দিয়ে আল্লাহ 3টা জাতিকে ধ্বংস করেছেন, সেইখানে কিন্তু আমি এই দাম্ভিক, অহংকারী, অযোগ্য, ধান্দাবাজ প্রশাসন, ধান্দাবাজ নেতা, ধান্দাবাজ পরিচালক, রাষ্ট্র পরিচালক, নীতি নির্ধারক, এদেরকে কিন্তু দায়ী করেছেন আল্লাহ। তাদের কারণেই কিন্তু এগুলা এসেছিল। সুতরাং আমি এই বিষয়ে আমার নিজেকে এবং আমার
কোরআন ক্লাসের সাথী ভাই বোনদেরকে এবং যারা কোরআন বিশ্বাস করে, যারা ঈমান, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাতে লিপ্ত থাকি, আমরা তাদেরকে একটু বলবো যে ভূমিকম্পর ক্ষতি থেকে মানুষকে রক্ষা করার ব্যাপারে হোয়াট উইল বি আওয়ার প্রিপারেশন, হোয়াট ডু উই থিঙ্ক। যা করার তো অন্যেরা করতেছে, আমরা শুধু দু একটা দোয়া শিখতেছি, এবং কত দোয়ার প্রার্থনা আমাদের কাছে। দোয়া কি, দোয়া কি, দোয়া কি? এই দোয়া কি ভূমিকম্পের সময়ে করার জন্য দোয়া, নাকি ভূমিকম্প যেন না আসে, অথবা ভূমিকম্প যেন ম্যানেজ করতে পারি, অথবা ভূমিকম্পের ক্ষতি যেন আমরা কমাতে পারি? আল্লাহওয়ালারা, দিনদারেরা, পরেশগারেরা এ ব্যাপারে প্রিপেয়ার্ড, এবং তারা কাফের মুশরিকদেরকে, মুনাফিকদেরকে, শিরক বিদআতকারীদেরকে দেখাই দিবে যে আল্লাহওয়ালারা ভূমিকম্পকে কিভাবে ম্যানেজ করে। এইটা আমরা দেখানোর যোগ্যতা কি অর্জন করতে পারবো? সেই তথ্য কি আমাদের কাছে আছে? সেই ইনপুট কি আমরা দিতে পারবো? এই কথাটা আমার নিজের জন্য সবার আগে, এবং আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই বোনেরা, যারা, আমি মনে করেছিলাম যে আজকের অনুষ্ঠানে বোধহয় লোকজন হবে না, শনিবারে একটা প্রোগ্রাম করেছি, আবার মঙ্গলবারে আরেকটা, আবার সামনে শনিবারে আরেকটা, লোকজন তো বিরক্ত হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। এবং আসুন, এর মাধ্যমে কোরআনে স্থান পাওয়া একবার একটা শব্দ যদি আল্লাহ উচ্চারণ করে থাকেন, সে বিষয়েও আমরা এডুকেটেড পারসন, একাডেমিক্যালি সাউন্ড যারা, এ বিষয়ে যারা জ্ঞান অর্জন করে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে শুনি। আর তার পাশাপাশি কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা গুলোও আমরা নিয়ে আসার চেষ্টা করি। দোয়া করবেন একদিন যেন আমি অথবা আপনাদেরকেও এই কোরআন এবং সুন্নাহর আলোকে ভূমিকম্পের বিষয়টা উপস্থাপন করতে পারি। আর প্রফেসর নজরুল ইসলামও ভূমিকম্প সম্পর্কে আজকে যেগুলো বলতে পারেননি, সেটা যেন আরেকটু সেদিন বলতে পারেন। এই তৌফিক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আমি শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।